বিরতির পর আবার স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন রিহেবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। জনাব আলামিন, আমরা কথা বলছিলাম আবাসন খাতে নানা সমস্যা, সংকট, সম্ভাবনা নিয়ে। তো এই মুহূর্তে আপনিও বলছিলেন যে এই খাতে একটা মন্দা ছিল গত কয়েক বছর ধরে, একটু বাড়ছে। তারপরে এই মুহূর্তে কি পরিমাণ আপনারা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট তৈরি করছেন এবং কি পরিমাণ বিক্রি হচ্ছে না প্রত্যাশা অনুযায়ী, সেটা যদি আমাদেরকে একটু দেখেন। এই মুহূর্তে আমার কাছে যে ইনফরমেশন আছে তাতে এখনো আমাদের কাছে অবিকৃত ফ্ল্যাট আছে 9 থেকে 10,000। এটা এখনো অবিকৃত আছে। এবং হ্যাঁ, গত 3 বছরে কিন্তু আমাদের কনস্ট্রাকশনও স্লো ডাউন করেছে। আমরা নতুন নতুন প্রজেক্ট নিচ্ছি না, যে কারণে কিন্তু আস্তে আস্তে সাপ্লাইও আস্তে আস্তে কমে আসতেছে। তো আমার যেটা বিশ্বাস যে ফ্ল্যাটগুলো অবিকৃত আছে এবং আমরা যেহেতু ফ্ল্যাট নতুন করে নিচ্ছি না, এটা আস্তে আস্তে একটা ব্যালেন্স আউট হয়ে যাবে। এবং আমার ধারণা যে বাই এন্ড অফ দিস ইয়ার, রাইট, অনেক অবিকৃত ফ্ল্যাট উইল বি সোল্ড। এমনিতে বাড়তি বিনিয়োগ হচ্ছে না, নতুন এক্সপ্যানশন হচ্ছে না এখন এই মুহূর্তে। যারা ডেভেলপার তারা নতুন করে খুব একটা প্রজেক্ট নিচ্ছে না। এতে করে রিয়েল এস্টেট সেক্টর তো আসলে একটা চেইন, আসলে শুধু তো মানে শুধু যে আবাসন যারা করছেন তারাই না, এদের সঙ্গে সাপোর্টিং অনেক ইন্ডাস্ট্রি ইনভলভ, কর্মসংস্থান ব্যাপার আছে। কারা কারা আসলে এটার সরাসরি ইম্প্যাক্টেড হচ্ছে আর কি, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং কিরকম এটা? যেমন ধরেন, এটার সাথে তো সরাসরিতে আমাদের সঙ্গে 200 সেক্টর আছে যারা ইনভলভ উইথ আওয়ার এই রিয়েল এস্টেট সেক্টরের সঙ্গে। সরাসরি যেরকম আপনার রড আছে, সিমেন্ট আছে, আপনার ইট আছে, বালি আছে, আপনার রং আছে, ইলেকট্রিক ওয়্যার আছে, এনিথিং ইউ সি ইন এ হাউস, ইটস একটা করে ইন্ডাস্ট্রি। সুইচ একটা ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক বাল্ব একটা ইন্ডাস্ট্রি, টিউবলাইট একটা ইন্ডাস্ট্রি, প্রতিটাই কিন্তু একটা করে ইন্ডাস্ট্রি। এবং আমাদের এটা স্লো ডাউন করলে কিন্তু আলটিমেটলি তারাও কিন্তু স্লো ডাউন হয়ে যাবে, বিকজ উই আর দ্য মার্কেট। অ্যান্ড আমরা কিন্তু আজকে প্রাউডলি বলতে পারি যে রিয়েল এস্টেট এই সেক্টর, আমরা যে মার্কেটটা ক্রিয়েট করেছি, যে মার্কেটের কারণে আজকে থেকে যদি আপনি 10 বছর বা 10-15 বছর আগেও দেখেন, আমরা কিন্তু সিমেন্ট ইম্পোর্ট করে আনতাম, টাইলস ইম্পোর্ট করে আনতাম। আজকে কিন্তু এগুলা ইম্পোর্ট হয় না, আমাদের দেশেই তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? বিকজ রিয়েল এস্টেট সেক্টর কিন্তু এই মার্কেটটা ক্রিয়েট করেছে এবং উই হ্যাভ ক্রিয়েটেড দিস ডিমান্ড। যে কারণেই যারা উদ্যোক্তা তারা কিন্তু সাহস পেয়েছে এদেশে ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য। তো আমি অত্যন্ত প্রাউডলি এটা আমি আমাদের মাননীয় ফাইন্যান্স মিনিস্টার সাহেবকে বলেছি যে আজকে আমরা এই মার্কেটগুলো ক্রিয়েট করেছি বলেই কিন্তু ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। ফলে এই সেক্টরটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে, নতুন করে পদক্ষেপ নিতে হবে। তো সে ব্যাপারে সরকারের কাছ থেকে কি ধরনের আশ্বাস আপনারা পেয়েছেন, বা আপনারাও বা অন্য কোনো বিকল্প ওয়ে আছে কিনা যে এই সেক্টরকে সাস্টেনেবল করার? দেখেন, আমাদের কাছে তো এর চেয়ে বেশি কোনো কিছু করার থাকে না। অনলি থিং হচ্ছে আমরা হয়তো আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এইখানে সরকারকে একটা বড় ধরনের ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে ফান্ডিং এর ব্যবস্থা করতে হবে। আমরা কিন্তু এই ফান্ডটা কিন্তু আমার মেম্বারদের জন্য চাচ্ছি না, আমরা চাচ্ছি যে গিভ দিস ফান্ড টু আওয়ার কাস্টমার, যারা ফ্ল্যাটগুলো কিনবে তাদেরকে, এবং ইট শুড বি সিঙ্গেল ডিজিট অ্যান্ড ইট শুড বি লং টার্ম। আমরা দেখছি যে ফ্ল্যাটের দাম কিন্তু তারপরও বলা হয় যে অনেক বেশি বাংলাদেশে, সেটা আসলে কেন বেশি, সেটা কমিয়ে আনার কোন উপায় আছে কিনা? ওকে, দেখেন, এই ফ্ল্যাট যেগুলো আমরা হাতে নিয়েছিলাম, ঠিক আছে, এগুলো কিন্তু গত কয়েক বছর আগের যে ফ্ল্যাটগুলো সেগুলোই কিন্তু আছে। এবং ওই সময় কিন্তু জমির দাম বা জমির ল্যান্ড ওনার যারা, তারা তাদের সঙ্গে যেভাবে নেগোশিয়েট করে আমাদের এই ডেভেলপাররা আপনার ফ্ল্যাটগুলা প্রোডাকশন করেছে, তাতে দেখা যাচ্ছে কস্ট ইজ ভেরি হাই, ঠিক আছে, ডেভেলপার কত লস দিবে না। এখন একটা সময় ছিল যখন আপনারা বেশিরভাগ র মেটেরিয়ালস কিন্তু ইম্পোর্ট করতে হতো, এখন তো সরকারও ইনসেন্টিভ দিয়েছে এবং লোকাল ইন্ডাস্ট্রি যাতে গ্রো করে সেই জন্য বাজেটে অনেক ধরনের পজিটিভ পলিসি ছিল। এখানে আপনার রডের অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, এখানে সিমেন্ট আপনি যেটা বলছিলেন অনেক কিছুই হয়েছে, তারপরও এটা কস্টিং বেড়ে যায় কেন? দেখেন, কস্টিং বেড়ে যায় হতেছিল আমার আপনার যারা ব্যাক লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, যেমন রড, সিমেন্ট যে বলতেছেন, এদের যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালের উপরে তো সরকারের ট্যাক্স রয়ে গেছে, ঠিক আছে, ভ্যাট আরোপ হয়েছে, ঠিক আছে, এবং এইগুলো কিন্তু কখনোই কমছে না,
ঠিক আছে, প্রতি বছরই দেখা যাচ্ছে আপনার বাজেটে বাড়ছে, কমছে না। তো স্বাভাবিক কারণে কস্ট বাড়তেছে। এইবারের বাজেটে যে আপনারা প্রস্তাব দিয়েছিলেন সেরকম কোন না, আমরা এমনিতে বাজেটের যে কর পলিসি সেটাকে আপনারা রিয়েল এস্টেট শিল্পের সাথে যারা জড়িত সেটা কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আমরা কিন্তু এই কর পলিসির সাথে খুব একটা সরাসরি সম্পৃক্ত না। কারণ আগে যেটা হতো আমরা ইম্পোর্ট করতাম, ঠিক আছে, এখন কিন্তু আমরা ইম্পোর্ট করি না। এখন দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিরা ইম্পোর্ট করছে, ফলে তারা কিন্তু সরাসরি এটা নিয়ে সরকারের সঙ্গে দেন দরবার করছে। আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করছি, আমরাও বলছি, আমাদেরও ক্রাই আছে, আমরাও বলছি, কিন্তু আমরা সরাসরি আমরা ওনাদের কাছে যেতে পারছি না যে এইটার ডিউটি কমান, ওইটার ডিউটি কমান। কারণ র মেটেরিয়ালের ডিউটি কিন্তু কমানোর জন্য ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রিকেই বলতে হবে। এমনি ইনকাম ট্যাক্স এর ক্ষেত্রে কি এবারে বাজেটে তো বোধহয় কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছিল? দেখেন, কিছুটা মানে কমানো হয়েছে। কোথায় কমানো হয়েছে? যেটা হচ্ছে হলো আপনার মানে ঢাকা সিটি বা সিটির বাইরে যেটা হবে, তো এখনো তো ওই জায়গায় ওই ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে না, ফলে ওইটার এফেক্ট আমরা খুব একটা পাবো বলে আমার বিশ্বাস হয় না। এমনিতে আবাসন খাতে অনেক নীতিমালার ইনভলভমেন্ট আছে, কর পলিসির বাইরেও আপনার পরিবেশের ভারসাম্য একটা ব্যাপার আছে। তো অনেকে বলে থাকেন যে আবাসন খাতের যারা উদ্যোক্তা তারা পরিবেশের আইন সবসময় মানেন না, এবং আমরা দেখেছি অনেক প্রকল্প সরকারকে বন্ধ করে দিতে হয়েছিল। তো এই শৃঙ্খলাটা নাই কেন? আচ্ছা, এই শৃঙ্খলাটা না থাকার পিছনে কিন্তু মেজর দায়িত্ব কিন্তু যারা রেগুলেটরি বডি, ঠিক আছে, তাদেরকে কিন্তু এই জিনিসগুলা দেখতে হবে ডিউরিং কনস্ট্রাকশন। ঠিক আছে, আপনি ডিউরিং কনস্ট্রাকশন কোনো তদারকি করলেন না, হঠাৎ করে কনস্ট্রাকশন শেষ হয়ে গেছে, হ্যান্ডওভার হয়ে গেছে, এখানে কাস্টমার অলরেডি চলে আসছে, বসবাস করতেছে, তারপরে দেখা যাচ্ছে রাজুক থেকে যে ভাঙা শুরু করছে। এই যে এটা কি হচ্ছে, তার মানে ডিউরিং কনস্ট্রাকশন পিরিয়ড ওনারা কিন্তু এটা যাচ্ছেন না, লক্ষ্য করছেন না। অথচ আমার জানা মতে প্রত্যেক এলাকাতেই কিন্তু ওনাদের ইন্সপেক্টর থাকেন। তো তাদেরকে আরো সচেতন হতে হবে, তাদেরকে ডিউরিং কনস্ট্রাকশন এগুলাকে দেখতে হবে, মূল্যায়ন করতে হবে, ওয়েদার দে আর ফলোইং দ্য নর্মস, ওয়েদার দে আর ফলোইং দ্য যে রাজুক থেকে যে এটা পাশ করা হয়েছে, নীতিমালাগুলো পাশ করা হয়েছে, সেই নীতিমালাগুলো অনুযায়ী তারা করছে কিনা ডিউরিং কনস্ট্রাকশন। এটা রিহ্যাব তো একটা সংগঠন, আপনারাও তো আপনাদের মেম্বার সদস্যদের অনেকটা রেগুলেটর হিসেবেও কাজ করছেন, আপনাদের কোনো সুযোগ আছে কিনা এখানে আপনি বিষয়গুলো সার্ভিলেন্স করার? রাইট, আপনাকে একটা কথা বলি, অ্যাকচুয়ালি রিহ্যাব ইজ নট এ রেগুলেটরি বডি। রিহ্যাব কিন্তু আমাদের, এটা তো ছিল আমাদের মেম্বারদের একটা সংগঠন। এই সংগঠনের কিন্তু রেগুলেট করার কোনো ক্যাপাসিটি নাই, ঠিক আছে। আজকে যদি আপনি তারা যদি কোনো অনিয়ম করে, ইরেগুলারিটিস করলে সেই ক্ষেত্রে রিহ্যাব কি করতে পারে? আমি সর্বোচ্চ শাস্তি তাকে দিতে পারি, হচ্ছে হলো তাকে আমি বহিষ্কার করতে পারি আমার সংগঠন থেকে। এর চেয়ে বেশি কিছু করার মতো ক্যাপাসিটি রিহ্যাবকে দেওয়া নাই। এক, সেকেন্ড থিং, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, রিহ্যাবের বাইরেও কিন্তু অনেক সদস্য আছেন বা ডেভেলপার আছেন, তারাও কিন্তু কনস্ট্রাকশন করে যাচ্ছেন, ঠিক আছে, ঢাকাতে এবং ঢাকার বাইরেও অনেক করতেছে যারা আমার মেম্বার নন। এবং ওনাদের যে ইরেগুলারিটি, সেটার দায়িত্ব কিন্তু ঘুরে ফিরে রিহ্যাবের উপরেই পড়ছে বা আমার সদস্যদের উপরে পড়ছে, এবং তাদের সুনামগুলো আমরা নিচ্ছি, ঠিক আছে, কিন্তু ওনাদের দুর্নামগুলো আমাদের উপরেও চাপানো হচ্ছে। আমরা দেখি যে বাজেট এলেই আবাসন খাত চাঙ্গা করার জন্য আপনাদের পক্ষ থেকে বলা হয় যে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করে আবাসন খাতে বিনিয়োগের। তো এটা তো প্রায় সময় নানা শর্ত জড়িয়ে দিয়ে এটা সরকার করে থাকে, তো সেটা রেসপন্স তো খুব একটা দেখা যায় না। আমার মনে হয় এখানে মনে হয় আপনাদের আছে, যদি আপনি 2012-13 যদি আপনি একটা সময় অনেক বেশি 12-13 যদি দেখেন, 12-13তে কিন্তু 4,495 কোটি টাকা এই সেক্টরে হোয়াইট হয়েছে। আচ্ছা, এবং আপনি যদি এর পরের বছর দেখেন, সে বছর হয়েছে হচ্ছে হলো 3,878 কোটি টাকা। মানে এটা কমে গেছে ডিউ টু, আপনি জানেন, মন্দার কারণে। তো এই সেক্টরে কিন্তু টাকা ঢুকছে, আপনি যদি সুযোগটা দেন, মানে যদি কালো, মানে আমি কিন্তু কখনোই এটাকে কালো টাকা বলি না, অপ্রদূষিত আয়, বৈধভাবে উপার্জিত অপ্রদূষিত আয়। সে টাকাটা কি হচ্ছে, আপনি যদি ইনভেস্ট করতে না দেন, এই টাকাটা কোথায় যাবে? তারা না পারে ব্যাংকে রাখতে, যদি ইনভেস্টমেন্টও না করতে পারে, তাহলে স্বাভাবিক কারণে ইট উইল ফ্লাই আউট।
বিদেশে চলে যাবে। এবং এই টাকা দিয়ে উপকৃত হচ্ছে কারা? মালয়েশিয়া, উপকৃত হচ্ছে কারা? দুবাই, উপকৃত হচ্ছে কে? কানাডা, অস্ট্রেলিয়া। তারা সেকেন্ড হোম প্রকল্প, এক্স্যাক্টলি সেকেন্ড হোম প্রকল্প, ওইখানে তারা ইনভেস্টমেন্ট করতেছে, ওইখানে তারা ফ্ল্যাট কিনতেছে, বাড়ি কিনতেছে। তো ওয়াই ডোন্ট উই গিভ দেম অপরচুনিটি যে ভাই আমাদের দেশেই তোমরা ইনভেস্টমেন্ট করো, ঠিক আছে? এন্ড এই টাকাটা যদি আমার ইকোনমিতে আসে, অবশ্যই ইট উইল ক্রিয়েট মোর জবস, ঠিক আছে? তো আমার দেশে এই টাকাটা রাখবো না কেন? এটা শুধু আমি কিন্তু আবাসন ক্ষেত্রে বলি না, আমি বলি যে সেক্টরে জব ক্রিয়েট করবে সেই সেক্টরেই এই সুযোগ দেওয়া উচিত সরকার। তো এইবারের বাজেটে তো সেরকম কোনো আপনারা না, মানে সেটা তো ট্যাক্স দিয়ে, বাড়তি ট্যাক্স এবং জরিমানা। জি না, আমার কথা হচ্ছে কি, অপ্রত্যাশিত আয়টা তো অ্যাকচুয়ালি ইউ ক্যানট ইউজ ইট এনিওয়্যার, রাইট? কিন্তু এটার সুযোগটা এখনো আছে বিভিন্ন জায়গায় একটু কন্ডিশন আছে। জি। তো আমাদের দেশের এই যে যেটা বলছিলাম যে বিদেশি বিনিয়োগ, কিন্তু আমরা দেখেছি গত কিছুদিনে সরকারের কাছে প্রস্তাব এসেছে যে আবাসন খাতে বিদেশি বিনিয়োগের একটা প্রস্তাব, ভারতেরও কয়েকটা সংগঠন এবং ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ সফর করলেন তখনও আমরা দেখেছি যে এরকম প্রস্তাব ছিল, বা আরো অন্য দেশ থেকেও আছে। বিদেশি ইনভেস্টমেন্টটাকে আপনারা কিভাবে দেখছেন? যদি দেখেন, বিদেশি ইনভেস্টমেন্টকে আমি অলওয়েজ ওয়েলকাম করি, ঠিক আছে? ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমি সবসময় ওয়েলকাম করি, এটা আমার দেশের জন্য খারাপ না। তবে কি, আমার কথাটা হচ্ছিল যে বিদেশিদেরকে আপনি সুযোগ দেন, ঠিক আছে, একই সঙ্গে আমাদেরকেও সুযোগ দেন। শুধু বিদেশিদেরকে আপনি একই মার্কেটে যদি এক পার না রাখেন, তখন দেখা যায় যে বিদেশিরা বেশি সুযোগ পেলে আমাদের যে লোকাল এন্টারপ্রিনিয়ররা আছে তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? আমি কিন্তু বলবো না যে বিদেশিদেরকে সুযোগ দেওয়া যাবে না, অবশ্যই তাদেরকে সুযোগ দেন, তারা আসুক, টেকনোলজি ট্রান্সফার হোক, যেটা গার্মেন্টস এর ক্ষেত্রে হয়েছে। অতীতে দেখবেন যে বিদেশিরা আসছে, এদেশে বিনিয়োগ করেছে, ওখান থেকে কিন্তু আমাদের এন্টারপ্রিনিয়ররা শিখেছে এবং আমরা আজকে গার্মেন্টস এর কোন লেভেলে চলে গেছি। তো আমি এটাকে ওয়েলকাম করি, ইটস নট এ প্রবলেম। কিন্তু কি হচ্ছে, রাজুক থেকে জমি দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে, ঠিক আছে? আমাদের মেম্বারদেরকে তো আপনারা জমি দেন না, আমাদের মেম্বারদেরকেও তাহলে জমি দেন, জমি দিয়ে বলেন যে তোমরাও করো, বিদেশিরাও করুক। তারপর আমরা দেখতে চাই যে কম্পিটিশনে কারা টিকে থাকতে চায়। এমনিতে আবাসনের জন্য মধ্যবিত্ত আসলে ওই অর্থে আবাসনে ওই সুযোগটা ওইভাবে পাচ্ছে না, যেহেতু আবার আপনাদের ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্টের অনেক কস্টে অনেক বেশি। এটাকে সহজলভ্য করার, এখানে আমি একটা কথা বলি, অ্যাকচুয়ালি কি কস্ট বেশি কথাটা কিন্তু মানে ইট ইজ আপেক্ষিক, ঠিক আছে? কস্টটাকে আপনাকে লং টার্ম করতে হবে, তাহলে কিন্তু যারা মিড ইনকাম পিপুল তাদের নাগালের ভিতরে চলে আসবে। এখন যদি আপনি যদি একজনকে বলেন যে ভাই আপনাকে 30 লাখ টাকা আপনাকে 2 বছরে টাকাটা দিতে হবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর হিম। কিন্তু এই 30 লাখ টাকা যদি তাকে আপনি যদি বলেন যে 15 বছরে আপনাকে টাকাটা দিতে হবে উইথ এ সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট, তখন কিন্তু দেখা যাবে তার যে ইনকাম সেটা দিয়ে কিন্তু সে এটা আমরা এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করবে। আরেকটা বিরতি নেব। প্রিয় দর্শক, দেখছেন ইসলামিক টুয়ার্ডস গ্রোথ, ফিরছে একটু পরে, আমাদের সাথেই থাকুন।